বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আতিকুর রহমানের কন্যা। সেনাপ্রধানের মেয়ে হিসেবে আভিজাত্য আর ক্ষমতার বলয়েই তার বেড়ে ওঠা। সেই সময় জিয়া পরিবার এবং জেনারেল আতিকুর রহমানের পরিবারের মধ্যে ছিল গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সুসম্পর্কের সূত্র ধরেই পারিবারিক আলোচনার মাধ্যমে তৎকালীন তরুণ তারেক জিয়ার সঙ্গে মাহেরা আতিকের বিয়ের কথা চূড়ান্ত হয়। এটি ছিল এক রাজকীয় আয়োজন। একদিকে সেনাপ্রধানের মেয়ে, অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের পুত্র। এই বিয়ের আইনি অভিভাবক বা উকিল বাবা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। এই যদি হয় আমার দেশের নেতাদের চরিত্র, তার নাম হচ্ছে ডালিয়া। এই নারী সবশেষ যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। তিনি লন্ডনে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, তারেক রহমানের খুব কাছাকাছি। এই নারীকে তারেক রহমান যাদের দর্শক, এমন কিছু ব্রেকিং নিউজ এবং তাজা খবর আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি যা রীতিমতো অবাক করে দিয়েছে। আসুন আমরা সকল ব্রেকিং নিউজগুলা বিস্তারিত দেখে আসি, তাই না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা ক্ষমতার দাপটে কিংবা পরিস্থিতির প্রয়োজনে চিরতরে আড়ালে হারিয়ে যায়। বাংলাদেশের রাজনীতির সবচাইতে প্রভাবশালী পরিবারের সন্তান তারেক রহমান। আমরা সবাই জানি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের কথা, কিন্তু আপনি কি জানেন জুবাইদা রহমানের আগেও তারেক জিয়ার জীবনে অন্য কেউ ছিলেন? এক প্রভাবশালী সেনাপ্রধানের মেয়ে, যার বিয়ের উকিল বাবা ছিলেন স্বয়ং সাবেক রাষ্ট্রপতি জেনারেল এরশাদ। সম্প্রতি 2025 সালের 22শে এপ্রিল সেই নারীর মৃত্যু হয়েছে অত্যন্ত নীরবে, কোনো প্রচার ছাড়াই। কেন বাংলাদেশের কোনো মিডিয়ায় তার মৃত্যুর খবর এলো না? কে ছিলেন এই রহস্যময়ী নারী ডাক্তার মাহেরা আতিক? আজ আমরা উন্মোচন করব তারেক রহমানের জীবনের সেই অজানা এবং বিস্তৃত এক অধ্যায়। ডাক্তার মাহেরা আতিক নামটি এখনকার প্রজন্মের কাছে অপরিচিত হলেও 80 দশকের শেষের দিকে এটি ছিল বেশ আলোচিত। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আতিকুর রহমানের কন্যা। সেনাপ্রধানের মেয়ে হিসেবে আভিজাত্য আর ক্ষমতার বলয়েই তার বেড়ে ওঠা। সেই সময় জিয়া পরিবার এবং জেনারেল আতিকুর রহমানের পরিবারের মধ্যে ছিল গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সুসম্পর্কের সূত্র ধরেই পারিবারিক আলোচনার মাধ্যমে তৎকালীন তরুণ তারেক জিয়ার সঙ্গে মাহেরা আতিকের বিয়ের কথা চূড়ান্ত হয়। এটি ছিল এক রাজকীয় আয়োজন। একদিকে সেনাপ্রধানের মেয়ে, অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের পুত্র। এই বিয়ের আইনি অভিভাবক বা উকিল বাবা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। রাজনৈতিক ও সামরিক উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতিতে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। তবে এই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। পারিবারিক বনিবনা না হওয়া কিংবা অন্য কোনো অজানা কারণে খুব অল্প সময়ের মধ্যেই তারেক জিয়া এবং ডক্টর মাহেরা আতিকের বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের পর জিয়া পরিবার এবং আতিক পরিবারের সম্পর্কের রসায়নও পাল্টে যায়। পরবর্তীতে তারেক জিয়া বিয়ে করেন ডক্টর জুবাইদা রহমানকে, যিনি বর্তমানে তার ছায়া সঙ্গী হয়ে আছেন। বিচ্ছেদের পর ডক্টর মাহেরা আতিক নিজেকে সম্পূর্ণ আড়ালে নিয়ে যান। তিনি পেশাগত জীবনে একজন সফল চিকিৎসক হলেও লাইমলাইট থেকে নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা সবাইকে অবাক করেছে। 2025 সালের 22শে এপ্রিল মাহেরা আতিক মৃত্যুবরণ করেন। আশ্চর্যজনক বিষয় হল, একজন সাবেক সেনাপ্রধানের কন্যা এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবর বাংলাদেশের কোনো মূলধারার সংবাদ মাধ্যমে আসেনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত জীবন কি এতটাই কঠোরভাবে নিয়ন্ত্রিত যে একটি প্রয়াণের খবরও সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে না? তারেক রহমানের জীবনের এই প্রথম অধ্যায়টি নিয়ে কেন এত গোপনীয়তা? কেন মাহেরা আতিকের নাম ইতিহাসের আড়ালে থেকে গেল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে পারিবারিক ইমেজ রক্ষা কিংবা ব্যক্তিগত গোপনীয়তার খাতিরেই হয়তো জিয়া পরিবার এবং আতিক পরিবার বিষয়টি নিয়ে কখনো জনসম্মুখে আসেনি। তবে একটি মৃত্যুর খবর গোপন থাকা বা মিডিয়ায় না আসা অনেক প্রশ্নের জন্ম দেয়। মাহেরা আতিকের চলে যাওয়ার সাথে সাথে হয়তো তারেক জিয়ার জীবনের প্রথম বিবাহের সেই নথিপত্রগুলো ইতিহাসের পাতায় ঝাপসা হয়ে গেল। ডক্টর মাহেরা আতিকের এই প্রস্থান আমাদের মনে করিয়ে দেয় যে রূপালী পর্দার মতো বাস্তব জীবনেও এমন অনেক নায়ক নায়িকা থাকেন যাদের কথা ইতিহাস লিখে রাখে না। তারেক রহমানের এই বিস্তৃত প্রথমা স্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের এই বিশেষ প্রতিবেদনটি নিয়ে আপনাদের মতামত কি? ক্ষমতার প্রভাবে কি সত্যি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। সত্য অনুসন্ধানী এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই যদি হয় আমার দেশের নেতাদের চরিত্র, তাহলে
আপনি তো খালি আমারে ভয় পাবেন না, আপনি প্রথম আলোরে ভয় পাবেন, ডেইলি স্টারের ভয় পাবেন, আপনি ইন্ডিয়ান এজেন্সির ভয় পাবেন, এটা না হলে কিন্তু তোমার এটা ছাড়া দিব। তাহলে এখান থেকে আমরা উদ্ধার পাবো কেন? আমার এই দেশ, এটা স্বাধীনতাটা থাকবে কেন? কারণ আপনারা তো দেশ পরিচালনা করবেন, দেশের বিশাল গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার যদি নাকি এরকম কারোর প্রতি পিছুটান থাকে, কোনো ঘটনার প্রতি পিছুটান থাকে এবং আপনাকে দিয়ে কাজ করানো যায়, তাহলে তো এই দেশের স্বাধীনতা থাকবে না। অতএব আপনাদের কাছে আমার যেই অনুরোধ যেটা থাকবে, ভাই এরকম যদি থাকে, আমার কথা হলো মানুষ পৃথিবীতে কেউ ফেরেশতা না। আপনার শয়তানের ইয়েতে পড়ে যেমনিই হোক, আপনি কোনো একটা কারণে আপনি কোনো এক নারীর সাথে আপনার কোনো কিছু আছে, আমরা এটা মাইন্ড করবো না ভাই। বাংলাদেশের যদি বলেন যে 99.9% নেতা টেতা যারা আছে, যারা পলিটিক্স করে, সব ধান্দাবাজি করে, আমরা সবাই জানি। আপনারা যে চুরি করেন, কারোর ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, ছেলে মেয়ে সব আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডাতে পড়াশোনা করেন, কেমনে করেন আমরা বুঝি না কিছু। আপনি চোর, এটা আমরা সবাই জানি, এবং এটা খুব গর্বের সাথে আপনাদের বলতেও মনে হয় সমস্যা হয় না যে একটা প্রজেক্ট থেকে 20 কোটি টাকা হলে সেখান থেকে 10 কোটি আপনি খাবেন, 5 কোটি দিয়ে কাজ করবেন, 5 কোটি মন্ত্রণালয় দিবেন, উপরে দিবেন, দলেরে দিবেন, দিয়ে তারপরে পুরো লুটপাট করে খায় নিচ্ছে। আমরা তো জানি আপনারা অসৎ মানুষ, জানলাম নাইলে ধরেন আপনারা দুশ্চরিত্র, এটাও জানলাম, সমস্যা কি, মাফ করে দিলাম, বলেন জীবনে আর করবো না। যাদের যাদের আছে, হয় রাজনীতি থেকে সরেন, নাইলে এটা স্বীকার করেন, করে আপনারা নিজেরাই বলেন যে আমি পিছনে কিছু ভুল ছিল, বলারও দরকার নেই যে পিছনে কিছু ভুল ছিল, আপনাদের দেশবাসীর কাছে ক্ষমা চাই, জীবনে এরকম আর হবে না। এটা যদি না করেন, তাহলে আমরা এখান থেকে উদ্ধার পাবো কীভাবে? আমরা এখন একটা কিছু বললে ধরেন, বিএনপির অনেক আমাদের দেশের পাতি নেতা আছে, পাতি নেতা এখানে আমেরিকায় থাকে। কয়েকদিন আগে জর্জিয়াতে একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের ভেতরে সেখানে যা বলছে যে ইলিয়াস সে আমেরিকাতে থেকে তারপরে দলের বিরুদ্ধে কত কিছু করে, এটার ব্যাপারে আমরা আইনগত কোনো ব্যবস্থা নিতে পারি কিনা। শালার পোত, বিএনপি শিখাস আমারে, তুই আমার বিএনপি শিখাস? তোরা এখানে বহুত নেতা আছে, সবাইরে বলছি না, এখানে বহুত নেতা আছে, বলছি ভাই একটা প্রোগ্রামে আসেন। ভাই ইলিয়াস ভাই একটা তথ্য দিচ্ছে, ধরেন ভাই আমার কিন্তু কোট করেন না। কেন ভাই? আমার একটু দেশে যাইতে হবে। তোর খালি দেশ আছে, তোর মা আছে, তোর বাপ আছে, তোর ভাই আছে, বোন আছে, আমার নাই। আমি দর্শক, ব্রেকিং নিউজ এবং সকল আপডেট খবরগুলো সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট ব্রেকিং নিউজ সর্বদাই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, অবশ্যই কমেন্টস বক্সে মতামতটি জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।